নমস্কার, আমি সায়ন্তন। তোমরা শুনছো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের কলম থেকে আধার রাতের অভিযান উপন্যাসের প্রথম পর্ব। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধারে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকো আজকের আমাদের বিশেষ নিবেদন আধার রাতের অভিযান প্রথম পর্ব। বঙ্গদেশ হচ্ছে একটি সাপ্তাহিক পত্র। তাতে খবরটি বেরিয়েছে সুন্দরবনের কাছে মানসপুরকে একখানা বড় সড়ো গ্রাম বা ছোটখাটো শহর বলা চলে, কারণ সেখানে প্রায় ৩,০০০ লোকের বসবাস। সম্প্রতি মানসপুরের বাসিন্দারা অত্যন্ত সন্ত্রস্ত হয়ে উঠেছে। প্রতি অমাবস্যার রাত্রে সেখানে এক অলৌকিক বিভীষিকার আবির্ভাব হয়। আসল ব্যাপারটা যে কি কেউই সেটা আন্দাজ করতে পারছে না। পুলিশ প্রাণপণে তদন্ত করেও বিশেষ কিছু স্থির করতে পারেনি। গ্রামের চারিদিকে কড়া পাহারা বসেছে, বন্দুকধারী সিপাহীরা সর্বদাই প্রস্তুত হয়ে থাকে। এদিকে প্রতি অমাবস্যার রাতে মানসপুর থেকে একজন মানুষ অন্তর্হিত হয়। আজ ১ বছর ধরে এই অদ্ভুত কাণ্ড ঘটছে। গত ১২টি অমাবস্যার রাতে ১২ জন লোক অদৃশ্য হয়েছে। প্রতি দুর্ঘটনার রাতেই একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করা গেছে। মানসপুর সুন্দরবনের কাছাকাছি হলেও গ্রামের ভেতরে এতদিন বাঘের উৎপাত খুব একটা ছিল না, কিন্তু ঠিক অমাবস্যার রাত্রি ছাড়া আর কোনোদিনই এই অদ্ভুত বাঘের সাড়া পাওয়া যায় না। এই বাঘ যে কোত্থেকে আসে এবং কোথায় অদৃশ্য হয় কেউই তা জানে না। আজ পর্যন্ত কেউই তাকে চোখে দেখেনি। আর একটা আশ্চর্য ব্যাপার এই যে যারা অদৃশ্য হয়েছে তাদের মধ্যে একজনও পুরুষ নয়, প্রত্যেকেই স্ত্রীলোক, এবং প্রত্যেকেরই গায়ে ছিল অনেক টাকার গয়না। পুলিশ প্রথমে ভেবেছিল যে এ সমস্ত অনিষ্টেরই মূল হচ্ছে কোনো নরখাদক বাঘ, কিন্তু নানা কারণে পুলিশের মনে এখন অন্যরকম সন্দেহের উদয় হয়েছে। সুন্দরবনের ভেতরে আছে ভুলু ডাকাতের আস্তানা, এবং তার দল ওই অঞ্চলে প্রায়ই অত্যাচার করে থাকে। অনেক চেষ্টা ও পুরস্কার ঘোষণা করেও পুলিশ আজ পর্যন্ত ভুলু ডাকাতকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের বিশ্বাস মানসপুরের সমস্ত দুর্ঘটনার জন্য ওই ভুলু ডাকাতি দায়ী। কে যে দায়ী বা কে যে দায়ী নয় একথা আমরা জানি না বটে, কিন্তু এটা বেশ বোঝা যাচ্ছে যে মানসপুরের দুর্ঘটনার মধ্যে আশ্চর্য কোনো রহস্য আছে। আমরা বিংশ শতাব্দীর মানুষ না হলে এসব ব্যাপারকে হয়তো ভুতুরে কাণ্ড বলেই মনে করতাম। ডাকাত করে ডাকাতি, প্রত্যেক অমাবস্যার রাতে চোরের মতো এসে তারা শুধু একজন স্ত্রীলোককে চুরি করে নিয়ে যাবে কেন? আর এই বাঘের রহস্যটাই বা কি? এ কোন দেশি বাঘ? এ কি পাঁজি পড়তে জানে? পাঁজি পুঁথি পরে ঠিক অমাবস্যার রাতে মানসপুরের আসরে গর্জন গান গাইতে আসে? কে এই প্রশ্নের উত্তর দেবে? খবরের কাগজখানা হাত থেকে নামিয়ে রেখে কুমার নিজের মনেই বলল, এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। বঙ্গদেশের রিপোর্টার ঠিক আন্দাজ করেছেন, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আশ্চর্য কোনো রহস্য। উপরি 12টি মেয়ে অদৃশ্য, অমাবস্যার রাত, অদ্ভুত বাঘের আবির্ভাব আর অন্তর্ধান, তার উপর আবার ভুলু ডাকাতের দল। কারোর সঙ্গেই কারোর কোনো সম্পর্ক বোঝা যাচ্ছে না। এই সময় বিমল যদি থাকতো, কিন্তু 7-8 দিন ধরে রামহরিকে নিয়েছে, যে কোথায় গেছে কে জানে। একখানা পঞ্জিকা নিয়ে তার ভেতরে চোখ বুলিয়ে কুমার আবার ভাবতে লাগল। পশু আবার অমাবস্যার রাত, মানসপুর থেকে হয়তো আরও এক অভাগী নারী অদৃশ্য হবে। আমার যে এখন সেখানে উড়ে যেতে ইচ্ছে করছে। এমন একটা অ্যাডভেঞ্চারের সুযোগ ছেড়ে দিলে চলবে না। এই বাঘা 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 তখন ঘরের এক কোণে বসে একপাল মাছির সঙ্গে ভীষণ যুদ্ধ করছিল। মাছিদের ইচ্ছে বাঘার গায়ের ওপরে তারা মনের আনন্দে খেলা করে বেড়াবে।
কিন্তু তার দেহটা যে মাছিদের বেড়াবার জায়গা হবে এটা ভাবতেও বাঘা রাগে পাগল হয়ে উঠেছিল। বড় বড় হাঁ করে দাঁত মুখ খিঁচিয়ে সে একেবারে একাধিক মাছিকে গ্রাস করে ফেলেছিল। কিন্তু মাছিরাও বিষম নাছোড়বান্দা। প্রাণের মায়া ছেড়ে ভন ভন করতে করতে বাঘার মাথা থেকে ল্যাজের ডগা পর্যন্ত তারা বারবার ছেয়ে ফেলছিল। যে বাঘা আজ জলে স্থলে শূন্য মার্গে কত মানব দানব ও অদ্ভুত জীবের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছে, বিমল কুমারের সঙ্গে যার নামই বাংলাদেশে বিখ্যাত, তুচ্ছ একদল মক্ষিকার আক্রমণ আজ তাকে যেরকম কাবু করে ফেলেছে তা দেখলে শত্রুরও মায়া হবে। এমন সময় কুমারের ডাক শুনে সে গা ও ল্যাজ ঝাড়তে ঝাড়তে তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তা বাছা বাঘা, দেখো বিমল নেই, রামহরি নেই, খালি তুমি আর আমি। অমাবস্যার রাত, বাঘের গর্জন, ডাকাতের দল, মানুষের পর মানুষ অদৃশ্য। কি? বাঘা কান খাড়া করে মনিবের সব কথা মন দিয়ে শুনল। কি বুঝলো জানি না, কিন্তু বলল, বাঘা, এই যে সে বাঘ নয়, এই তোমার চেয়েও কিন্তু চালাক। এই তিথি নক্ষত্র বিচার করে তারপর কাজ করে। এর সঙ্গে আমরা পাল্লা দিতে পারবো কি? তার ওপর আছে ভুলু ডাকাতের দল। মাথায় রাখবে, পুলিশ তাদের সামনে কিন্তু হার মেনেছে। তোমাকে আর আমাকে তারা গ্রাহ্য করবে কি? বলেই বাঘা টপ করে মুখ ফিরিয়ে ল্যাজের ডগা থেকে একটা মাছিকে ধরে ঘপ করে গিলে ফেলল। একখানা খাম ও চিঠির কাগজ বের করে কুমার লিখতে বসল। প্রিয় বিমল, একবার এক জায়গা থেকে দলে দলে মানুষ অন্তর্হিত হচ্ছিল শুনে সে ব্যাপারটা আমরা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেই কৌতূহল ফেলে বন্দী হয়ে আমাদের যেতে হয়েছিল পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে। এবারেও মানসপুরে মানুষের পর মানুষ, কিন্তু কেবল স্ত্রীলোক অদৃশ্য হচ্ছে শুনেই আমার কিন্তু চরুকে পিঠ আবার সরসর করছে। আমি আর বাঘা তাই ঘটনাস্থলে চলল। জানি না এবারও আমাদের আবার পৃথিবী ছাড়তে হবে কিনা। খবরের কাগজের রিপোর্টও এই খামের ভিতরেই দিলুম। এটা পড়লেই তুমি বুঝতে পারবে কেন আমি তোমার জন্য অপেক্ষা করতে পারলাম না। আসছে পরশু অমাবস্যা। আজ যাত্রা না করলে যথাসময় মানসপুরে গিয়ে পৌঁছাতে পারবো না। বিমল, তোমার জন্য আমার দুঃখ হচ্ছে। এবারে অ্যাডভেঞ্চারে তুমি বেচারা ফাঁকে পড়ে গেলে। কি আর করা বলো? যদি প্রাণে ফিরি, আমার মুখে সমস্ত গল্প শুনো তখন। ইতি, তোমার কুমার। পরদিন কুমার মানসপুরে গিয়ে হাজির। সেখানে তখন ভীষণ বিভীষিকার সৃষ্টি হয়েছে। আসছে কাল, সেই কাল অমাবস্যা, এবং সেই অজানা শত্রু কাল আবার কোন পরিবারে গিয়ে হানা দেবে কেউ তা জানে না। সকলে এখন থেকে প্রস্তুত হচ্ছে। ধনীরা বাড়ির চারিদিকে ডবল করে পাহারা বসাচ্ছে। সাধারণ গৃহস্থদের কেউ কেউ সপরিবারে স্থানান্তরে পালাচ্ছে এবং কেউ কেউ বাড়ির মেয়েদের গ্রামান্তরে পাঠিয়ে দিচ্ছে, কারণ এই অদ্ভুত শত্রুর দৃষ্টি কেবল মেয়েদের দিকেই। শহরের যুবকরা নানা স্থানে পল্লী রক্ষা সমিতি গঠন করেছে এবং কি করে এই আসন্ন বিপদ থেকে আত্মরক্ষা করা যায় তাই নিয়ে তাদের মধ্যে জল্পনা কল্পনা ও তর্কাতর্কির অন্ত নেই। চারিদিকে এখন থেকেই সরকারি চৌকিদারের সংখ্যা হয়েছে দ্বিগুণ বা ত্রিগুণ। কুমার ঘুরে ঘুরে সমস্ত মানসপুরের অবস্থাটা আগে ভালো করে দেখে নিল। অধিকাংশ স্থানেই একটি লোকের মূর্তি বারবার তার চোখে পড়ল। সেই লোকটি খুব সপ্রতিভ ও ব্যস্তভাবেই সর্বত্র ছোটাছুটি করে বেড়াচ্ছে এবং কোন দিক দিয়ে বিপদ আসবার সম্ভাবনা সে সম্পর্কে পল্লী রক্ষা সমিতির যুবকগণকে নানান রকম পরামর্শ দিচ্ছে। একে ওকে জিজ্ঞাসাবাদ করে কুমার জানল যে তার নাম পটল বাবু। ধনী না হলেও গাঁয়ের একজন হুমড়া চোমড়া মাতব্বর ব্যক্তি এবং পল্লী রক্ষা সমিতির প্রধান পৃষ্ঠপোষক। কিন্তু পটলবাবুর চোখে কুমার এমন একটি বিশেষত্ব আবিষ্কার করল যা সে আর কোনো মানুষের চোখে দেখেনি। পটলবাবুর গায়ের রং মোষের মতো কালো, তার দেহখানি লম্বায় খুব খাটো কিন্তু আড়ে বেজায় চওড়া, মাথায় ইস্পাতের মতো চকচকে টাক, কিন্তু ঠোঁটের ওপরে ও গালে জানোয়ারের মতো বড় বড় চুল।
যেন তিনি বিপুল দাড়ি গোঁফের দ্বারা মাথার কেশের অভাবটা পূরণ করে নিতে চান। কিন্তু পটলবাবুর চেহারার মধ্যে আসল ব্যাপার হচ্ছে তার দুই চোখ। পটলবাবুর হাত পা খুব চলছে, তার মুখ অনবরত কথা বলছে, কিন্তু তার চোখ দুটো ঠিক যেন মরা মানুষের চোখ। শ্মশানের চিতার আগুনের ভেতর থেকে একটা মরা যেন দানয়ে পেয়ে জ্যান্ত পৃথিবীর দিকে মিটমিট করে তাকিয়ে দেখছে। পটলবাবুর চোখ দেখে এমনই একটা ভাব কুমারের মনকে নাড়া দিতে লাগল। চারিদিকে দেখে শুনে কুমার মানসপুর থানার ইন্সপেক্টর চন্দ্রবাবুর সন্ধানে চলল। কলকাতাতেই সে খবর পেয়েছিল যে চন্দ্রবাবুর জ্যেষ্ঠ পুত্র অশোকের সঙ্গে স্কুলে ও কলেজে সে একসঙ্গে অনেক কাল ধরে পড়াশোনা করেছিল। অশোক এখন কলকাতায়, কিন্তু এখানে আসার আগে সে বুদ্ধি করে অশোকের কাছ থেকে চন্দ্রবাবুর নামে নিজের একখানি পরিচয়পত্র আনতে ভোলেনি। কারণ সে বুঝেছিল যে মানসপুরের রহস্য সমাধান করতে হলে চন্দ্রবাবুর কাছ থেকেই সবচেয়ে বেশি সাহায্য পাওয়ার সম্ভাবনা। থানায় গিয়ে সে নিজের পরিচয়পত্রখানি ভেতরে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পরেই তার ডাক এলো। চন্দ্রবাবু তখন টেবিলের সামনে বসে খবরের কাগজ পড়ছিলেন। তার বয়স হবে 55, বেশ লম্বা চওড়া বলিষ্ঠ গৌরবর্ণমূর্তি, মুখখানি হাসিতে উজ্জ্বল, না দেখলে পুরনো পুলিশ কর্মচারী বলে মনে হয় না। কুমারকে দেখেই চন্দ্রবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে তার একখানি হাত ধরে বললেন, তুমি অশোকের বন্ধু কুমার? এই বয়সে তুমি এত নাম কিনেছ। তোমার আর তোমার বন্ধু বিমলের অদ্ভুত সাহস আর বীরত্বের কথা শুনে আমি একেবারে তোমাদের গোড়া ভক্ত হয়ে পড়েছি। এসো, ভালো করে বসো। ওরে, চা নিয়ে আয় রে। কুমার আসন গ্রহণ করার পরে চন্দ্রবাবু বললেন, তারপর হঠাৎ এখানে কি মনে করে? নতুন কোনো অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছো বুঝি? কুমার হাসতে হাসতে বলল, আগে হ্যাঁ। চন্দ্রবাবু গম্ভীর হয়ে বললেন, ব্যাপারটা বড়ই রহস্যময়, বড়ই আশ্চর্য। জীবনে এমন সমস্যায় কখনো পড়িনি। কে বা কারা একরকমভাবে মেয়ে চুরি করে নিয়ে যাচ্ছে। বাঘ না ভুলু ডাকাতের দল কিছুই বোঝা যাচ্ছে না। সবাই সাবধান হয়ে আছে, চারিদিকে কড়া পাহারা, কিন্তু তার ভেতর থেকেই 12-12টি মেয়ে চুরি হয়ে গেল। অথচ চোর ধরা পড়া দূরের কথা, তার টিকিটি পর্যন্ত কারোর চোখে পড়ল না। এও কি সম্ভব? ব্যাপারটা যেরকম দাঁড়িয়েছে, আমার চাকরি বুঝি আর টেকে না। আসছে কাল অমাবস্যা, আমিও সেজন্য যতটা সম্ভব প্রস্তুত হয়ে আছি। কাল একবার শেষ চেষ্টা করে দেখব, কিন্তু কালও যদি চোর না ধরতে পারি, তাহলে আমার কপালে কি আছে জানি না। উপরওয়ালারা নিশ্চয়ই ভাববেন আমি একটি প্রকাণ্ড অপদার্থ। অমাবস্যার রাতের ঠিক কোন সময় মেয়ে চুরি যায়? তার কি কিছু নির্দিষ্ট সময় আছে? এ ব্যাপারের সবটাই আজগুবি। বিংশ শতাব্দীর এই সভ্য বাঘটি শুধু পুঁজিপাথি পড়তেই শেখেনি, কাটায় কাটায় ঘড়ি ধরেও কাজ করতে শিখেছে। প্রতিবারই ঠিক রাত দুপুরের সময় তার প্রথম চিৎকার শোনা যায়। বুঝলাম, কিন্তু একটা কথা বলুন, এই বাঘটা কি সত্যিই আসল বাঘ, না সবাইকে ভয় দেখিয়ে কাজ হাসিল করার জন্য কোনো হরবোলা মানুষ অবিকল বাঘের ডাক নকল করে? এটা হতেও পারে। সে সন্দেহ করবারও কোনো উপায় নেই। প্রতিবারই বাঘের অগুন্তি পায়ের দাগ আমি নিজে পরীক্ষা করে দেখেছি। কুমারের চা এলো। চা পান করতে করতে নীরবে সে ভাবতে লাগল। চন্দ্রবাবু বললেন, রহস্যের উপর রহস্য। আজ দিন কয় হলো মানসপুরে কে একজন অচেনা লোক এসে বাসা বেঁধেছে। তাকে সর্বত্রই দেখা যায়, কিন্তু সে যে কে, কেউ তা জানে না। লোকটার সমস্ত ব্যবহারই সন্দেহজনক। এখানকার মুরব্বী পটলবাবু বলেন নিশ্চয়ই সে ভুলু ডাকাতের চর। আপাতত ইচ্ছা থাকলেও আমরা তার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিতে পারছি না, কারণ এই মেয়ে চুরির হাঙ্গামার জন্য আমরা আর কোনো দিকেই ফিরে তাকাবার অবসর পাচ্ছি না। তবে তার উপরেও কড়া পাহারা রাখতে আমরা ভুলিনি। মোহনলাল বসু, শুনলাম সে কোথাকার এক জমিদার, এখানে এসেছে বেড়াতে। যদিও এখানে সমুদ্রের হাওয়া বয়, কারণ খানিক তফাতেই সমুদ্র আছে, কিন্তু এটা কি বেড়াতে আসবার জায়গা, বিশেষ করে এই বিভীষিকার সময়? তারপর শুনলুম সে কাল গাঁয়ের অনেকের কাছে গল্প করে বেরিয়েছে যে তার বাড়িতে নাকি নগদ অনেক হাজার টাকা আছে।
এমন বোকা লোকের কথা কখনো শুনেছ? আশেপাশে প্রায় ভুলু ডাকাত থানা দিয়ে বেড়াচ্ছে, সেটা জেনেও এই কথাটা প্রকাশ করতে তার কি ভয় হলো না? ভুলু ডাকাতের কানেও নিশ্চয়ই এতক্ষণে মোহনলালের টাকার কথা পৌঁছে গিয়েছে। আর পটলবাবুর সন্দেহ যদি ভুল হয়, অর্থাৎ মোহনলাল যদি ভুলু ডাকাতের চর না হয়, তাহলে আসছে কাল অমাবস্যার গোলমালে ভুলু যে তার বাড়িতে হানা দেবে এটা আমি একদম নিশ্চিত হয়ে বলছি। খানিকক্ষণ চিন্তিতভাবে নীরব থেকে চন্দ্রবাবু বললেন, এখন বুঝেছ আমি কিরকম মুশকিলে রয়েছি? একেই এই মেয়ে চুরির মামলা নিয়ে হাঁপিয়ে উঠেছি, তার উপরে কাল মোহনলালের বাড়িতে আনাচে কানাচে আমাকেই রাত কাটাতে হবে। কারণ শ্রীমান ভুলু বাবাজি কাল হয়তো দয়া করে ওখানে পায়ের ধুলো দিলেও দিতে পারেন। চন্দ্রবাবু শুনুন না, আপনি আমার একটা কথা রাখবেন। কি কথা বলো না? তুমি যখন অশোকের বন্ধু তখন তুমি আমার ছেলেরই মতন, সাধ্যমতো আমাকে তোমার আবদার রাখতে হবে বই কি। যতদিন না এই মামলার কোনো নিষ্পত্তি হচ্ছে ততদিন আপনার সঙ্গে আমায় থাকতে দেবেন? চন্দ্রবাবু খুব খুশি মুখে বললেন, এ কথার বলতে? তোমার মতন সাহসী আর বুদ্ধিমান সঙ্গী পেলে আমি তো বলতে যাই হে। তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমি হয়তো খুব শীঘ্রই এই মামলাটার একটা কিনারা করে ফেলতে পারবো। নিঝুম রাত, ঝাঁ ঝাঁ নিরেট অন্ধকার, তার উপরে বিভীষিকাকে আরও ভয়ানক করে তোলার জন্য যেন কালো আকাশ জুড়ে আরও বেশি কালো মেঘের পর মেঘের সারি দৈত্যদানবের নিষ্ঠুর সৈন্যশ্রেণীর মতো শূন্য পথে ধেয়ে চলেছে দিশেহারা হয়ে। মাঝে মাঝে দপদপ করে বিদ্যুতের পর বিদ্যুৎ জ্বলে জ্বলে উঠছে, সে যেন জ্বালামুখী পেতনিদের আগুন হাসি। বন জঙ্গল, বড় বড় গাছপালাকে ধাক্কা মেরে নুইয়ে দুরন্ত বাতাসের সঙ্গে কারা যেন পৃথিবীময় পাগলের কান্না কেঁদে ছুটে ছুটে আর মাথা কুটে কুটে বুক চাপড়ে বেড়াচ্ছে। মানসপুর যেন এক দুঃস্বপ্নের মধ্যে ডুবে প্রাণহীন হয়ে পড়ে আছে। সেখানে যে ঘরে ঘরে অসংখ্য মানুষ প্রাণ হাতে করে সজাগ হয়ে বসে আছে, বাইরে থেকে এমন কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না। খুব উঁচু একটা বটগাছের ডালে বসে কুমার নিজের রেডিয়ামের হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 12টা বাজতে আর মোটে 10 মিনিট দেরি আছে। বন্দুকটা ভালো করে বাগিয়ে ধরে কুমার গাছের ডালের ওপরে যতটা পারে সোজা হয়ে বসল। সে নিজেই এই গাছটা পছন্দ করে নিয়েছে। যদি কোনো সাহায্যের দরকার হয়, তাই তার জন্য চন্দ্রবাবু গাছের নিচেই এক চৌকিদারকে মোতায়েন করে রেখেছেন। এই গাছ থেকে প্রায় 30-35 ফুট দূরে সেই নির্বোধ মোহনলালের বাসা বাড়ি। চন্দ্রবাবু নিজেও কাছাকাছি কোনো ঝোপঝাড়ের ভেতরে সদল বলে গা ঢাকা দিয়ে আছেন। কুমার নিজের মনে মনে বলল, আর 8 মিনিট। এই মিনিটগুলো যেন ঘড়ির কাঁটাকে জোর করে টেনে রেখেছে, যেন তাকে এগোতেই দিতে রাজি নয়। আর 6 মিনিট। চন্দ্রবাবুর কথা যদি ঠিক হয় তাহলে 12টা বাজলেই সেই আশ্চর্য বাঘের চিৎকার শোনা যাবে। সেই খেলে বাঘগুলো কি সভ্য হয়ে উঠলো মাই? হ্যাঁ, ঘড়ি না দেখে মানুষের ঘাড় ভাঙতে বেরোয় না। আবার রকমেই বেজে উঠেছে, গাছটা বেজায় দুলছে। শেষটা আবার ধপাস করে পপার ধরনী তলে না হই। আর 4 মিনিট, আর 3 মিনিট, আর 2 মিনিট। কুমারের হৃৎপিণ্ডটা বিষম উত্তেজনায় যেন লাফাতে শুরু করল। ছিদ্রহীন অন্ধকারের এদিক থেকে ওদিক পর্যন্ত আগ্রহদীপ্ত চোখ দুটোকে ক্রমাগত বুলিয়ে সে তন্ন তন্ন করে খুঁজতে লাগল। মূর্তিমান আতঙ্ক এক্ষুনি না এসে আবির্ভূত হয়, কিন্তু তার কোনো খোঁজই মিলল না। আচ্ছা, বাঘ যদি এই দিকে না এসে অন্যদিকে যায়, কিন্তু সে যেদিকেই যাক, বাঘের ডাক তো আর সেতারের মিনমিনি আওয়াজ নয়, তার গর্জন আমি শুনতে পাবই। আর বাঘের বদলে যদি এদিকে আসে ভুলু ডাকাতের দল, তাহলেও তেমন মন্দ মজা হবে না। গোঁ গোঁ করে আচম্বিতে ঝড় জেগে ওঠে বটগাছটার উপরে। ভীষণ একটা ঝাপটা মারলে পড়তে পড়তে কুমার কোনো রকমে নিজেকে সামলে নিল। এই তো ঠিক রাত 12টা। সঙ্গে সঙ্গে কান ফাটানো এক বাঘের গর্জন।
বাঘের ডাক যে এমন ভয়ানক আর অস্বাভাবিক হতে পারে কুমারের সেই ধারণাই ছিল না। তার সমস্ত শরীর যেন শিউরে শিউরে মূর্ছিত হয়ে পড়বার মতো হলো। আবার সেই গর্জন, একবার, দুবার, তিনবার। সে গর্জন শুনে ঝড়ও যেন ভয়ে স্তম্ভিত হয়ে গেছে। আকাশের কালো মেঘের বুক ছিঁড়ে ফালা ফালা করে সুদীর্ঘ এক বিদ্যুতের লকলকে শিখা জ্বলে উঠল এবং নিচের দিকে তাকিয়ে কুমার স্পষ্ট দেখল প্রকাণ্ড একটা বাঘ সামনের জঙ্গলের ভেতর থেকে তীরের মতো বেরিয়ে এলো এবং অমনি তার বন্দুক দুম করে অগ্নিবৃষ্টি করল। তারপরেই প্রথমে বাঘের গর্জন এবং সেই সঙ্গে মানুষের করুণার্তনাদ। বাঘের ডাক আর মানুষের আর্তনাদ থামতে না থামতেই সারি সারি লণ্ঠনের ও ইলেকট্রিক টর্চের আলোতে চারিদিকের অন্ধকার যেন খণ্ড খণ্ড হয়ে গেল। ঝোপঝাড়ের ভেতর থেকে দলে দলে পুলিশের লোক গোলমাল করতে করতে বেরিয়ে আসতে লাগল। কুমারও তরতর করে গাছের ওপর থেকে নেমে এলো, কিন্তু নেমে এসে গাছের নিচে চৌকিদারকে আর দেখতে পেল না। নিশ্চয়ই বাঘের ডাক শুনে পৈতৃক প্রাণটা হাতে করে সে চম্পট দিয়েছে। চন্দ্রবাবু এক হাতে রিভলভার আর এক হাতে ইলেকট্রিক টর্চ নিয়ে ছুটতে ছুটতে তার দিকেই আসছেন। কাছে এসেই চন্দ্রবাবু উত্তেজিত স্বরে বললেন, কুমার, তুমি কি বন্দুক ছুঁড়েছ? আগে হ্যাঁ, আমি বাঘটাকে দেখে বন্দুক ছুঁড়েছি, কিন্তু আর্তনাদ করে উঠল একজন মানুষ। বাঘটাকে তুমি কোনখানে দেখেছ? খুব কাছেই, ওই যে ওইখানে। চন্দ্রবাবু সেই দিকে ইলেকট্রিক টর্চের আলো ফেলে বললেন, কই, ওখানে তো বাঘের চিহ্নও নেই, কিন্তু মাটির ওপর ওখানে কে বসে আছে? দুপা এগিয়েই তিনি বিস্মিত স্বরে বললেন, আরে, এ যে আমাদের পটলবাবু। কুমার এগিয়ে দেখল পটলবাবু মাটিতে বসে গায়ের চাদরখানা দিয়ে নিজের ডান পা বাঁধার চেষ্টা করছেন। এ কি পটলবাবু, আপনি এখানে কেন? আপনার পায়ে কি হয়েছে? চাদর জড়াচ্ছেন যে? পটলবাবু যন্ত্রণায় মুখ বিকৃত করে বললেন, সেই জন্য আপনি এখানে? আমিও সেই জন্যই এখানে এসে ঢুকিয়েছিলাম, কিন্তু এ ভদ্রলোক যে গুলি করে আমার একখানা পায়ের দফা রফা করে দেবে তা তো জানতাম না। গুলিটা যদি আমার মাথায় কি বুকে লাগতো তাহলে কি হতো বলুন তো? কুমার অপ্রস্তুত স্বরে বলল, কিন্তু আমি তো বাঘটাকে সচক্ষে দেখেই বন্দুক ছুঁড়েছি। আপনার পায়ে কেমন করে গুলি লাগতে পারে তা আমি এখনো বুঝতে পারছি না। ক্রুদ্ধস্বরে পটলবাবু বললেন, হ্যাঁ, বাঘ দেখে বন্দুক ছড়েছেন না ঘোড়ার ডিম করেছেন? কাছাই কোথাও একটা বাঘ ডেকেছিল বটে, কিন্তু এখানটায় কোনো বাঘ আসেনি। আর এখানে বাঘ এলে কি আমি দেখতে পেতুম না? আরে, আপনি স্বপ্নে বাঘ দেখে আটকে উঠেছেন। ঠিক মাথার ওপরকার একটা গাছ থেকে কে বলে উঠল, না, কুমারবাবু সজাগ হই বাঘ দেখেছেন, আমিও সজাগ হই বাঘ দেখেছি। পটলবাবু যেখানে বসে আছেন বাঘটা ঠিক এখানেই এসে দাঁড়িয়েছিল। সকলে আশ্চর্য হয়ে ওপরের দিকে তাকিয়ে দেখল গাছের গুঁড়ি ধরে একজন লোক নিচে নেমে আসছে। চন্দ্রবাবু সবিস্ময়ে বললেন, এ কি, মোহনলাল বাবু যে? গাছের উপর চড়ে আপনি কি করছিলেন এতক্ষণ? কুমারের দিকে অঙ্গুলি নির্দেশ করে মোহনলাল বলল, গাছে বসে ওই ভদ্রলোকও যা করেছিলেন আমিও তাই করছিলাম, অর্থাৎ দেখছিলাম বিপদ কোন দিক দিয়ে আসে। মোহনলালের বয়স হবে প্রায় 44। মাথায় কাঁচা পাকা বাবরি কাটা চুল, মুখেও কাঁচা পাকা গোঁফ ও ফ্রেঞ্চ কাট দাড়ি, রং শ্যামবর্ণ, দেহখানি খুব লম্বা চওড়া। দেখলেই বোঝা যায় যে বয়সে প্রৌঢ় হলেও তার গায়ে রীতিমতো শক্তি আছে। চন্দ্রবাবু বললেন, আপনি বাঘের কথা কি বলছিলেন না? হ্যাঁ, পটলবাবু যেখানে বসে আছেন বিদ্যুতের আলোতে ঠিক ওইখানেই আমি একটা মস্ত বড় বাঘকে সচক্ষে দেখেছি। তারপরেই বন্দুকের আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে শুনলাম বাঘের গর্জন আর মানুষের আর্তনাদ। তারপরে এখন দেখছি এখানে বাঘের বদলে রয়েছেন পটলবাবু। পটলবাবুর মরা মানুষের মতো চোখ দুটো হঠাৎ একবার জ্যান্ত হয়ে উঠেই আবার ঝিমিয়ে পড়ল। তারপর তিনি বিরক্ত স্বরে বললেন,
এখানে যে বাঘটা কিছু আসেনি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি। বাঘটা গেলে কি এতক্ষণে আমি জ্যান্ত থাকতুম? চন্দ্রবাবুও সায় দিয়ে বলে উঠলেন, হ্যাঁ, পটলবাবুর এই যুক্তি মানতেই হবে। আপনারা দুজনেই ভুল দেখেছেন। আরে মশাই, দুজন কেন, 100 জন দেখলেও কোনো ক্ষতি ছিল না। কিন্তু সত্যি সত্যি বন্দুক ছোড়াটা অত্যন্ত অন্যায় হয়েছে, অত্যন্ত। এ আমার ঠ্যাংখানা একেবারে দফা হয়ে গেছে। উফ বাবারে, আমি যে এবার উঠতেও পারছি না। কুমার বেচারা একদম হতভম্বের মতো হয়ে গেল। সে যে বাঘটাকে দেখেছে এবং তাকে দেখেই বন্দুক ছুঁড়েছে এ বিষয়ে তার কিছুমাত্র সন্দেহ ছিল না। অথচ অন্যের সন্দেহ ভঞ্জন করবার জন্য কোনো প্রমাণও তার হাতে নেই। মোহনলাল একটা ইলেকট্রিক টর্চ নিয়ে মাটির ওপরে ফেলে বলে উঠল, এই দেখুন চন্দ্রবাবু, বাঘ যে এখানে এসছিল তার স্পষ্ট প্রমাণ দেখুন। এই দেখুন, কাঁচা মাটির ওপরে বাঘের থাবার দাগ। এই দেখুন, ওই ঝোপটার ভেতর থেকে থাবার দাগগুলো এইখানে এগিয়ে এসছে। কিন্তু কি আশ্চর্য, দেখুন চন্দ্রবাবু। চন্দ্রবাবুও বাঘের পায়ের দাগগুলো দেখে সবিস্ময়ে বলে উঠলেন, এ কি ব্যাপার? পায়ের দাগ দেখে বেশ বোঝা যাচ্ছে বাঘটা এদিক পানেই এসেছে বটে, কিন্তু সে যে এখান থেকে আবার ফিরে গেছে পায়ের দাগ দেখে সেটা তো মনে হচ্ছে না। আশেপাশে যে লোকগুলো ভিড় করে দাঁড়িয়েছিল তারা প্রত্যেকেই চমকে উঠল এবং সভয়ে বারংবার চারিদিকে তাকাতে লাগল। কে জানে বাঘটা যদি কাছেই কোনো জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকে। পটলবাবু বললেন, বন্দুকের শব্দ শুনেই হয়তো বাঘটা পাশের ঝোপে একটা লম্বা লাফ মেরে পালিয়েছে। কিন্তু এখানে কোনো বাঘ এসেছে বলে আমি এখনো মানতে পারছি না, কারণ আমি নিজের চোখে বাঘ দেখিনি। বাঘের পায়ের দাগগুলো আরও খানিকক্ষণ পরখ করে মোহনলাল বলল, না, বাঘ যে এখানে এসছিল সে বিষয়ে আর কোনো সন্দেহই নেই। এখান থেকে সবচেয়ে কাছের ঝোপ হচ্ছে অন্তত 40 হাত তফাতে। কোনো বাঘই এক লাফে অত দূর গিয়ে পড়তে পারে না। কিন্তু কথা হচ্ছে বাঘটা তবে গেল কোথায়? সেই কথা নিয়ে পরে মাথা ঘামাবার সময় পাবেন না হয়। আপাতত আপনারা আমাকে একটু সাহায্য করুন দেখি। আমার আর দাঁড়াবার একেবারে শক্তি নেই। এ ঠ্যাংটার দফা একেবারে রফা করে দিয়েছে দেখছি। কুমারবাবু, আপনি মস্ত শিকারী। বাঘ মারতে এসে শেষে মারলেন কি না মানুষকে, আর মানুষ বলে মানুষ একেবারে আমাকেই। লজ্জায় অনুতাপে কুমার মাথা হেঁট করল। মোহনলাল কোনো দিকে না তাকিয়ে আপন মনে তখনও বাঘের পায়ের দাগগুলো পরীক্ষা করতেই ব্যস্ত ছিল। পটলবাবু টিটকিরি দিয়ে বললেন, বাঘের পা থেকে ধুলোয় দাগ হয় বটে, কিন্তু সে দাগ থেকে আস্ত বাঘ জন্মায় না মোহনলাল বাবু। মিছে মিছেই সময় নষ্ট করছেন। মোহনলাল মাথা না তুলেই বলল, আমার যেন মনে হচ্ছে এই বাঘের পায়ের ভেতর থেকেই আসল বাঘ আমাদের কাছে ধরা দেবে। পটলবাবুর মরা চোখ আবার জ্যান্ত হয়ে উঠল ক্ষণিকের জন্য। তিনি বললেন, হ্যাঁ, বলেন কি মশাই, দাগ থেকে জন্মাবে আস্ত বাঘ? এ কোন জাদুমন্ত্র? যে জাদুমন্ত্রে মাটিতে পায়ের দাগ রেখে বাঘ শূন্যে উড়ে যায়। আহা, কথা কাটাকাটি করে লাভ নেই। চলুন পটলবাবু, আপনি জখম হয়েছেন, আপনাকে আমরা বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ঠিক সেই মুহূর্তে দূর থেকে সুতীক্ষ্ণ ফুটবল বাঁশির আওয়াজ শোনা গেল। চন্দ্রবাবু সচমকে বললেন, আমার গুপ্তচরের বাঁশি। সবাই ঝোপের ভিতর লুকিয়ে পড়ো, সবাই ঝোপের ভিতর লুকিয়ে পড়ো, শিগগির আলো নিভিয়ে দাও। ব্যাপার কি চন্দ্রবাবু, এই বাঁশির আওয়াজের মানে কি? আমার গুপ্তচর বাঁশির সংকেতে জানিয়ে দিল যে ভুলু ডাকাতের দল এই দিকেই আসছে। তারা আসছে নিশ্চয়ই মোহনলাল বাবুর বাড়ি লুট করতে। কিন্তু মোহনলাল বাবু কোথায় গেলেন? পটলবাবুই বা কোথায়? মোহনলাল ও পটলবাবু একেবারে অদৃশ্য। কুমার বলল, বোধহয় রঘু ডাকাতের নাম শুনেই ভয় তারা চম্পট দিয়েছে। তাই হয়তো হবে। এসো কুমার, আমরাও এই ঝোপটার ভিতর গিয়ে অদৃশ্য হই। এই বলে কুমারের হাত ধরে টেনে চন্দ্রবাবু পাশেই একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। বিপদের ওপরে বিপদ। ঠিক সেই সময় আকাশের অন্ধকার মেঘগুলো যেন ছাঁদা হয়ে গেল। ঝুপঝুপ করে মুষলধারে বৃষ্টি ঝরে নিরানন্দের মাত্রা যেন পূর্ণ করে তুলল। চন্দ্রবাবু বললেন,
কুমার, তোমার বন্ধুকে টোটা পড়ে নাও। এবারে আর বাঘ নয়, হয়তো আমাদের মানুষই শিকার করতে হবে। সেই অভ্যাস আমার আছে, এর আগেও আমাকে মানুষ শিকার করতে হয়েছে। সে কি বৃষ্টি! ফোঁটা ফোঁটা করে নয়, অন্ধকার শূন্যের ভেতর থেকে যেন এক বিরাট প্রপাত হুড় হুড় করে জল ঢালছে আর ঢালছে। চন্দ্রবাবুর সঙ্গে কুমার যে ঝোপটার ভেতরে গিয়ে আশ্রয় নিল, সেটা ছিল ঢালু জমির ওপরে। অল্পক্ষণ পরেই তাদের প্রায় কোমর পর্যন্ত ডুবিয়ে দিয়ে কলকল আওয়াজে জলধারা ছুটতে লাগলো। কপাল যাদের নেহাত পোড়া তারাই পুলিশে চাকরি নেয়। শেয়াল কুকুররাও আজ বাইরে নেই, আমরা তাদেরও অধম। কুমার তরাক করে এক লাফ মেরে বলল, কি মুশকিল, সাপের মতো কি একটা আমার গায়ের উপর থেকে তরাক করে চলে গেল। খুব সাবধান কুমার, বর্ষাকালে সুন্দরবনে সাপের বড় উৎপাত। একটা ছোবল মারলেই ভবলীলা একেবারে সাঙ্গ। দেখো দেখো, ওই দেখো, মাঝে মাঝে ইলেকট্রিক টর্চ জ্বালিয়ে কারা সব এই দিকেই আসছে না? নিশ্চয়ই ভুলু ডাকাতের দল। আচ্ছা, ভুলু ডাকাতকে আপনি কখনো দেখেছেন? কেউ কোনোদিন তাকে দেখেনি। সে নিজে দলের সঙ্গে থাকেও না। দলের সঙ্গে থাকে কালু সর্দার। সে ভুলুর হুকুম মতো দলকে চালিয়ে নিয়ে বেড়ায়। কালু সর্দারকে আমি দেখেছি, সে যেন এক মাংসের পাহাড়। মানুষের দেহ এমন বিপুল হতে পারে না, না দেখলে আমিও তা বিশ্বাস করতুম না। কালুর গায়ে জোরও আছে তেমনই। শুনেছি সে নাকি শুধু এক হাতে আছাড়ে একটা বাঘকে বধ করেছিল। একবার সে পুলিশের হাতে ধরাও পড়ে, কিন্তু রাত্রিবেলায় হাজত ঘরের দেওয়াল থেকে আস্ত জানালা উপড়ে ফেলে সে চম্পট দেয়। চন্দ্রবাবুর কথা শুনতে শুনতে কুমার দেখতে লাগলো 40-50 হাত তফাত দিয়ে ডাকাতের দল ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তাদের কাউকে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু ইলেকট্রিক টর্চগুলোর আলো দেখে বেশ বোঝা যাচ্ছিল তাদের গতি কোন দিকে। চন্দ্রবাবু বললেন, দু একটা আশ্চর্য রহস্যের কোনো কিনারাই আমি করতে পারছি না। ভুলু ডাকাতের দল ডাকাতি করতে বেরোয় কেবল অমাবস্যার রাত্রে, আর যে অঞ্চলেই তার দল ডাকাতি করতে যায় সেইখানেই বাঘের বিষম অত্যাচার হয়। বাঘের সঙ্গে ষড়যন্ত্র করেই তারা যেন ডাকাতি করতে যায়। একবার এক সাহেব গোয়েন্দা ভুলুকে ধরতে এসেছিল, কিন্তু শেষটা বাঘের কবলেই তার প্রাণ যায়। লোকের মুখে শুনি বাঘই নাকি ভুলুর ইষ্ট দেবতা, রোজ সে বাঘ পুজো করে। বাঘ পুজো? হ্যাঁ, সুন্দরবনে এটা নতুন কিছু কথা নয়, এখানে অনেকেই বাঘকে পুজো করে। দেখুন দেখুন, ডাকাতের দল অন্যদিকে যাচ্ছে। ওইদিকেই মোহনলালের বাসায় যাওয়ার পথ। ওরা যে মোহনলালের বাসার দিকেই যাবে সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম। পটলবাবুর সন্দেহ ভুল। মোহনলাল যদি ভুলুর দলের লোক হতো তাহলে ডাকাতরা কখনোই তার বাড়ি লুট করতে আসতো না। এখন আপনি কি করবেন? পকেট থেকে একটা বাঁশি বের করে চন্দ্রবাবু বললেন, এইবারে আমি বাঁশি বাজাবো। ডাকাতরা জানে না আজ ওরা কি ফাঁদে পা দিয়েছে। আমি বাঁশি বাজালেই আমার দলের লোকেরা ওদের ঘেরাও করে ফেলবে। কুমার, প্রস্তুত হও। চন্দ্রবাবু বাঁশি বাজাতে উদ্যত হলেন। সেই মুহূর্তেই তীব্র স্বরে একটা ফুটবল বাঁশি বেজে উঠল, কিন্তু সে চন্দ্রবাবুর বাঁশি নয়। ডাকাতদের বিজলি মশালগুলো এক পলকে নিভে গেল। চন্দ্রবাবু এক লাফে ঝোপের বাইরে এসে বললেন, ও বাঁশি কে বাজালে? ডাকাতদের কে সাবধান করে দিলে? বলতে বলতে তিনিও বাঁশিতে ফুঁ দিলেন। একবার, দুবার, তিনবার। জঙ্গলের চারিদিকে পুলিশের লণ্ঠন জ্বলে উঠল। চারিধারে ঝোপঝাপ থেকে দলে দলে পুলিশের লোক বেরিয়ে এলো। তাদের কারোর হাতে বন্দুক, কারোর হাতে লাঠি। চন্দ্রবাবু চিৎকার করে বললেন, ডাকাতরা পালাচ্ছে, ওদের আক্রমণ করো, ওইদিকে ওইদিকে শিগগির। চন্দ্রবাবু ও কুমার রিভলভার ও বন্দুক ছুটতে ছুটতে ডাকাতরা যেদিকে ছিল সেই দিকে ছুটতে লাগলেন, কিন্তু যথাস্থানে উপস্থিত হয়ে চন্দ্রবাবু ডাকাতদের কারুর টিকি পর্যন্ত দেখতে পেলেন না। দারুণ বৃষ্টিতে মাটির ওপর দিয়ে যেন বন্যা ছুটছে। এলোমেলো ঝোড়ো হাওয়া বন জঙ্গল উচ্ছৃঙ্খলভাবে দুলছে। ইলেকট্রিক টর্চের সীমানার বাইরে অন্ধকার জমাট বেঁধে রয়েছে। এর মধ্যে ডাকাতরা যে কোথায় কোন দিকে গা ঢাকা দিয়েছে তা স্থির করা অসম্ভব বললেই চলে।
চন্দ্রবাবু হতাশভাবে বললেন, না, আজও খালি কাদা ঘেঁটে মরাই সার হলো দেখছি। কিন্তু কোন রাস্কেল বাঁশি বাজিয়ে ওদের সাবধান করে দিলে সেটা তো কিছুই বোঝা যাচ্ছে না। বোধহয় ডাকাতের কোনো চর পণ্যের ভেতরে লুকিয়ে আমাদের গতিবিধি লক্ষ্য করছিল। সম্ভব, কিন্তু আর এখানে অপেক্ষা করে লাভ নেই। আমরা চন্দ্রবাবুর কথা শেষ হওয়ার আগেই হঠাৎ পাশের জঙ্গলের ভেতর থেকে দুখানা বড় বড় কালো হাত বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো এবং পর মুহূর্তে তারা কুমারকে ধরে শূন্যে তুলে নিয়ে আবার অদৃশ্য হয়ে গেল। কুমার একটা চিৎকার করার পর্যন্ত অবকাশ পেল না। বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে নিয়ে কুমার নিজেকে মুক্ত করার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে মহাবলবান অজ্ঞাত শত্রু তার দেহ ধরে এমন এক প্রচণ্ড ঝাঁকুনি দিল যে তার সমস্ত জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। নিচে কলকল করে জলের বন্যা ছুটে চলেছে। ওপরেও জলের তোরে নিবিড় গাছপালার ভেতর দিয়ে যেন শব্দের বন্যা ডেকে ডেকে উঠছে এবং এই সমস্তকে গ্রাস করে নীরবে বয়ে যাচ্ছে যেন অন্ধকারের বন্যা। এরই মধ্যে কুমারের জ্ঞান ফিরে এলো। অনুভবে বুঝল তার দেহটা দুমড়ে কার কাঁধের ওপর পড়ে রয়েছে। সে একটু নড়বার চেষ্টা করতেই একখানা লোহার মতো শক্ত হাত তাকে টিপে ধরে কর্কশ স্বরে বলল, চুপ! ছটফট করলেই টুটির জিভে মেরে ফেলবো। তার হাতের চাপে কুমারের কোমরটা ভীষণ ব্যথায় টনটনিয়ে উঠল। ভীমের মতো গায়ের জোর। কে এই ব্যক্তি? কাঁধে করে তাকে কোথায় নিয়ে যাচ্ছে? কুমারের ইচ্ছে হলো তার মুখখানা একবার দেখে, কিন্তু যা ঘুটঘুটে অন্ধকার। পায়ের শব্দে বুঝল তার আশেপাশে আরো অনেক লোক আছে। কারা এরা? ভুলু ডাকাতের দল। কিন্তু এত লোক থাকতে এরা একে বন্দি করলো কেন? তাকে নিয়ে এরা কি করতে চায়? অন্ধকারের ভেতর থেকে কে বলল, বাপরে বাপ, এত অন্ধকার তো কখনো দেখিনি। পথে চলা যে দায় হয়ে উঠল। আলো জ্বালবো নাকি? যে তাকে বয়ে নিয়ে যাচ্ছিল সে বলল, খবরদার নিশে, আলো জ্বালবার নাম মুখে আনিস নে। পুলিশের লোক যদি পিছু নিয়ে থাকে তাহলে আলো জ্বাললেই ধরা পড়বি। তার উপরে এই ছোকরাকে আমি আমার মুখ দেখাতে চাই না। আরেকজন বলল, ওকে মুখই বা দেখাবে কেন? হ্যাঁ, আরে অমন করি বা মারছো কেন শুনি? দাও না, দাও না, এক আছরে সাওয়ার করে দাও। ভোঁদা বেটার বাপ ছেলের ঠিকই নাম রেখেছিল, ভোঁদা। নইলে অমন বুদ্ধি হয়? ওরে গাধা, আমি কি শখ করে এই ছোড়াটাকে ঘাড়ে করে বয়ে মরছি? ওকে নিয়ে গিয়ে তোমার কি লাভ হবে শুনি? হ্যাঁ, ওরে বেটা ভোঁদা, তোর চেয়ে ভোঁদরে দেখি চালাক। এ ছোড়াকে নিয়ে কি করব এতক্ষণে তা বুঝিস নে? শোন তবে, আপাতত এ ছোঁড়া আমাদের আড্ডায় বন্দি থাকবে। আসছে অমাবস্যায় ডাকাতি করতে বেরোবার আগে মা কালীর সামনে একে বলি দেব। মা বোধ হয় আমাদের ওপর রেগেছেন। তিনি মুখ ফিরিয়েছেন বলেই এ যাত্রা আমাদের কাদা ঘেঁটে মরাই সার হলো। এমন তো কখনো হয় না। মা নিশ্চয় নরবলি যান। লোকটার মুখের কথা শেষ হতে না হতে ভীষণ এক বাঘের গর্জনে আকাশের মেঘ আর অরণ্যের অন্ধকার যেন থরথর করে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে মানুষের তীক্ষ্ণ আর্তনাদ। তারপরেই সব চুপচাপ। মহা আতঙ্কে কম্পিত কণ্ঠে একজন বলল, সর্দার, বাঘ। না, আমাদের মা বাঘাই চণ্ডী। বললাম তো, মায়ের খিদে পেয়েছে। মা নরবলি চান। তোরা তো মাকে খেতে দিলি নে। মা নিজেই খিদে মেটাতে এসেছেন। কিন্তু মা যা আমাদেরই কাকে ধরে নিয়ে গেলেন গো। এ কিরকম মা? নিজে পেটের ছেলেকে
পেটে পড়বেন? হ্যাঁ, খিদের সময় আত্মপর জ্ঞান থাকে না রে ভোদা, আত্মপর জ্ঞান থাকে না। আর কেই বা মায়ের ছেলে নয় বলতো? মা তো জগৎ জননী, সবাই তো মায়েরই ছেলে। কুমার চুপ করে সব কথা শুনে যাচ্ছিল, নিজের পরিণামের কথাও শুনল। বলির পশুর মতো তাকে মরতে হবে। তার মনটা যে খুব খুশি হয়ে উঠল না, সে কথা বলাই বাহুল্য। সর্দার বলে যাকে ডাকা হচ্ছে, তাকে যে কাঁধে করে নিয়ে যাচ্ছে, কে এই লোকটা? এই কি ভুলু ডাকাত, না তার প্রধান অনুচর কালু সর্দার? বিমলের কথা তার মনে হলো। সে এখন কলকাতায়, তার বন্ধু আজ মরণের পথে এগিয়ে চলেছে, এ কথা সে জানেও না। কুমারের মনে এখন অনুতাপ হতে লাগল। কেন যে সে বিমলের জন্য অপেক্ষা করল না? কেন এই একলা বিপদের রাজ্যে এলো? বিমল যদি আজ এখানে থাকতো, তাহলে নিশ্চয়ই সে প্রাণপণে তাকে উদ্ধার করার চেষ্টা করত, আর খুব সম্ভব তাকে উদ্ধার করতেও পারত। আচমকা কি যে হলো, কেবল এইটুকু তার মনে হলো। অন্ধকারের ভেতর দিয়ে হুশ করে সে নিচের দিকে নেমে গেল। তারপরেই ঝপাং করে একটা শব্দ। সঙ্গে সঙ্গে সে বুঝল সে আর মাটির ওপরে নেই, জঙ্গলের ভেতরে গিয়ে পড়েছে, একেবারে এক গলা জলে। যে লোকটার কাঁধে চড়ে এতক্ষণ সে যাচ্ছিল, সেও এখন জলের মধ্যে। নিজেকে সামলে নিয়ে হাতড়ে সে বুঝল তার সঙ্গে লোকটা একেবারে অজ্ঞান হয়ে গেছে। অপর পানে তাকিয়ে দেখল খালি ঘুটঘুট করছে অন্ধকার, তাছাড়া আর কিছুই দেখা যায় না। আবার চারিদিক হাতড়ে হাতড়ে সে বুঝল তারা একটা গভীর গর্তের ভেতরে গিয়ে পড়েছে। সুন্দরবনের বাসিন্দারা বাঘ ধরার জন্য বনের মাঝে মাঝে গর্ত খুঁড়ে গর্তের মুখটা ঘাস পাতা গাছপালা দিয়ে ঢেকে রাখে। এটা নিশ্চয়ই সেই রকমের কোনো গর্ত। কুমার কান পেতে শুনতে লাগল। ডাকাতের কোনো সারা শব্দ নেই। তাদের সর্দার যে মা বাঘাইচণ্ডীর বলি নিয়ে গর্তের মধ্যে কুপোকাত, একথা নিশ্চয়ই তারা বুঝতে পারেনি। অন্ধকারে অন্ধ হয়ে নিশ্চয়ই তারা এগিয়ে গেছে, কিন্তু একটু পরেই তো তারা নিজেদের ভ্রম বুঝতে পারবে। তখন আবার তারা সদল বলে ফিরে আসবে। যদি পালাতে হয় তো এই হচ্ছে পালাবার সময়। কিন্তু চারিদিককার দেওয়ালে হাত বুলিয়ে কুমার বুঝল দেওয়াল খাড়াভাবে ওপরে উঠেছে। সাপ আর টিকটিকি না হলে তবে ওপরে ওঠা অসম্ভব। সে হতাশ হয়ে পড়ল। হঠাৎ ওপরে কার দ্রুত পায়ের শব্দ হলো, মাত্র একজনের পায়ের শব্দ। কে? ডাকাতরা আবার ফিরে এলো, কিন্তু তারা এলে তো দল বেঁধে আসবে। তবে কি পুলিশের চর ডাকাতদের পিছু নিয়েছে? যা থাকে কপালে, এই ভেবে কুমার চেঁচিয়ে ডাকলো, কে যায়? আমি আমি গর্তের ভেতর পড়ে গেছি, আমাকে আমাকে বাঁচাও, কেউ শুনতে পাচ্ছ? কোনো জবাব পাওয়া গেল না। কুমার আবার চেঁচিয়ে ডাকল, আমি আমি গর্তের ভেতর পড়ে গেছি, আমাকে আমাকে বাঁচাও, কেউ শুনতে পাচ্ছ? তখনও জবাব নেই। কিন্তু হঠাৎ কুমারের মুখের ওপর কি একটা এসে পড়ল, ঠিক একটা সাপের মতো। কুমার সভয়ে চমকে উঠল, কিন্তু তার পরেই বুঝল ওপর থেকে গর্তের ভেতরে একগাছা মোটা দড়ি ঝুলছে। কুমার বিস্মিত হবারও অবকাশ পেল না। তাড়াতাড়ি দড়িগাছা চেপে ধরতেই ওপর থেকে কে তাকে টেনে তুলতে লাগলো। পাতাল ছেড়ে পৃথিবীর ওপরে এসে দড়ি ছেড়ে দাঁড়িয়ে উঠে কুমার উল্লসিত কণ্ঠে বলল, কে তুমি? কে তুমি ভাই? হ্যাঁ, আমাকে জমের মুখ থেকে বাঁচালে। কাউকে দেখা গেল না, খালি অন্ধকার। কোনো জবাবও এলো না, খালি শোনা গেল কার দ্রুত পায়ের শব্দ। কে যেন সেখান থেকে চলে গেল, যেন ভৌতিক কাণ্ড। কেই অজ্ঞাত ব্যক্তি। কেন সে তার সঙ্গে কথা বলল না? কেন সে পরিচয় দিল না? তাকে বাঁচিয়ে এমন করে চলে গেল কেন? আশ্চর্য রহস্য। খানিক তফাৎ থেকে অনেক লোকের আওয়াজ শোনা যেতে লাগলো। ডাকাতরা ফিরে আসছে। তারা বুঝতে পেরেছে সর্দার আর তাদের দলে নেই। কুমার সবেগে অন্যদিকে দৌড় দিল।
অমাবস্যার রাতে সেই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের পর কুমারের গায়ের ব্যথা মরতে সময় লাগলো 1 সপ্তাহরও বেশি। সেদিন সকালবেলায় থানার সামনের মাঠে পায়চারি করতে করতে কুমার নানান কথা ভাবছিল। নানান ভাবনার মধ্যে তার সবচেয়ে বড় ভাবনা হচ্ছে বাঘের গর্তের ভেতর থেকে যে তাকে সেদিন উদ্ধার করল সেই ব্যক্তি কে। নিশ্চয়ই সে ডাকাত দলের কেউ নয়। গাঁয়ের ভেতরেও কুমারের এমন কোনো বন্ধু নেই একমাত্র চন্দ্রবাবু ছাড়া যার তার জন্য এতটা মাথা ব্যথা হবে না। এই রহস্যময় ব্যক্তি কে যে তার প্রাণ রক্ষা করল অথচ তাকে দেখাও দিল না? সে রাতের সব ব্যাপারের সঙ্গেই গভীর রহস্যের যোগ আছে। সে সচক্ষে বাঘ দেখল, বন্দুক ছুঁড়ল, অথচ জখম হলেন পটলবাবু। বাঘের পায়ের দাগ রয়েছে, অথচ পটলবাবু বললেন সেখানে বাঘ আসেনি। কুমার মনে মনে এমনই সব নাড়াচাড়া করছে, এমন সময় দেখতে পেল পথ দিয়ে হন হন করে এগিয়ে চলেছে মোহনলাল। মোহনলালও তাকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে বলল, এই যে কুমারবাবু, নমস্কার। শুনলাম নাকি আপনি মস্ত বিপদে পড়েছিলেন? হ্যাঁ, কিন্তু হঠাৎ যেমন বিপদে পড়েছিলাম তেমনি হঠাৎ উদ্ধারও পেয়েছি। আমি বরাবরই দেখে আসছি কুমারবাবু, বিপদের যারা তোয়াক্কা রাখে না, বিপদও যেন তাদের এড়িয়ে চলে। কুমার একটু হেসে বলল, আগে হ্যাঁ, অন্তত আমার জীবনে বারবার তাই হয়েছে বটে। কিন্তু আপনি এত সকালে যাচ্ছেন কোথায়? একবার পটলবাবুকে দেখতে যাচ্ছি। সেদিন আরেকটু হলেই তো পটলবাবু আপনার হাতেই পটল তুলেছিলেন। নিতান্ত পরমায়ু ছিল বলেই বেচারা এই যাত্রায় বেঁচে গেলেন। ভদ্রলোক কেমন আছেন সেই খোঁজ নিতেই চলেছি। কুমার লজ্জিতভাবে বলল, চলুন, আমিও আপনার সঙ্গী হব। আমার জন্যই তার এই দুর্দশা। তার খবর নেওয়া আমার কর্তব্য। মোহনলালের সঙ্গে খানিক দূর অগ্রসর হয়ে কুমার জিজ্ঞেস করল, আচ্ছা মোহনবাবু, সেদিন যে আমি সত্যি সত্যিই বাঘ দেখে বন্দুক ছুঁড়েছি, এই বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে কি? প্রবলভাবে মাথা নেড়ে মোহনলাল বলল, একটুকুও না, তার প্রমাণ আছে, এই দেখুন। এই বলে সে পকেট থেকে কাগজের ছোট একটা মোড়ক বের করল। মোড়কের ভেতরে রয়েছে একগোছা লোম, বাঘের লোম। কুমার বিস্মিতভাবে বলল, এই লোম আপনি কোথায় পেলেন? আপনার গুলি খেয়ে পটলবাবু যেখানে পড়ে ছটফট করছিলেন সেইখানেই। লোমগুলো এখনো শুকনো রক্ত লেগে রয়েছে দেখছি, দেখুন। হ্যাঁ, এ থেকে বোঝা যাচ্ছে আপনার গুলি বাঘের গায়েও লেগেছে। তা নাও হতে পারে, হয়তো পটলবাবুর আহত পায়ের রক্তই লোমগুলোতে লেগে আছে। না কুমারবাবু, এ মানুষের রক্ত নয়। কি করে জানলেন আপনি? মোহনলাল গম্ভীর স্বরে বলল, আমি পরীক্ষা করে দেখেছি। পরীক্ষা? শুকনো রক্তের দাগে কি আর লেখা থাকে যে সে মানুষের রক্ত না পশুর রক্ত? থাকে কুমারবাবু, থাকে। আপনি কি বর্ডেট রিয়াকশনের কথা শোনেননি? বর্ডেট সাহেবের এরকম পদ্ধতি আবিষ্কার করেছেন যার সাহায্যে শুকনো রক্তের দাগ পেলেই বলে দেওয়া যায় তা মানুষের নাকি পশুর রক্ত। আর সেই পদ্ধতি আপনি জানেন? আগে হ্যাঁ, সেই পদ্ধতিতেই পরীক্ষা করে বুঝেছি এ রক্ত মানুষের নয়। কুমার বিস্ময়ে ও নিজের অজ্ঞতায় নির্বাক হয়ে রইল। তার চোখে মোহনলাল আজ নতুন রূপে ধরা দিল। সে বেশ বুঝল এ ব্যক্তি তো সাধারণ লোক নয়, নিশ্চয়ই এ অনেক ব্যাপারই জানে এবং বোঝে, এবং এ যে এখানে এসেছে নিশ্চয়ই তার মধ্যে কোনো গূঢ় কারণ আছে। খানিকক্ষণ পরে কুমার বলল, বাঘের ডাক শুনলাম, তাকে দেখলাম, গুলি করলাম, সে আহতও হলো, তার রক্তও পাওয়া গেল, কিন্তু কর্পূরের মতো তারপর বাঘ উধাও। মোহনলাল চিন্তিত মুখে বলল, সেটাই তো হচ্ছে আসল প্রশ্ন। একটা মস্ত বাঘ তার আস্ত দেহ নিয়ে একেবারে কোথায় অদৃশ্য হয়ে গেল। আর তার সেই খোঁড়া ঠ্যাং নিয়ে পটলবাবুই বা চোখের নিমিষে হাওয়ায় মিলিয়ে গেলেন কি করে? আপনি সেটা বলুন। হো হো করে হেসে উঠে মোহনলাল বলল, প্রাণের দায় অসম্ভব সম্ভব হয়। কচ্ছপ দৌড়ে হিরণকে হারিয়ে দিতে পারে, তবে পটলবাবু হয়তো ডাকাতদের ভয়ে পিঠ টান দেননি। তবে আপনার ভয়ই তিনি বোধহয় একটি মাত্র ঠ্যাঙে ভর দিয়েই লম্বা দিয়েছিলেন। আমার ভয়? হ্যাঁ, আপনার লক্ষ্যভেদ করবার শক্তির ওপরে হয়তো তার মোটেও বিশ্বাস নেই। একবার বাঘবধ করতে গিয়ে আপনি তার পা খোঁড়া করে দিয়েছিলেন।
তারপর আবার ডাকাত মারতে গিয়ে আপনি যে তারই প্রাণ পাখিকে খাঁচা ছাড়া করতেন না, সেটা তিনি ভাবতে পারেননি। কাজে কাজেই যৎ পলায়তি সজীবতী, পটলবাবু বুদ্ধিমানেরই কাজ করেছিলেন। কুমার অপ্রতিভ হয়ে মাথা হেঁট করল। মোহনলাল তারপর যেন নিজের মনে মনেই বলল, কিন্তু এ কিরকম কথা? বাঘের গায়ে গুলি লাগলো, বাঘ জখম হলো, তবে পটলবাবুর পা কেমন করে খোঁড়া হলো? তাই তো, এই কথাটা তো কুমার এতক্ষণ ভেবে দেখেনি। এই বা কি করে সম্ভব হয়? এখানকার সমস্ত কাণ্ডই যেন কেমন আজগুবি। এই বিপুল রহস্যের সমুদ্রে যেন কিছুতেই থই পাবার জো নেই। তারা পটলবাবুর বাড়ির মুখে এসে হাজির হলো। পটলবাবুকে প্রথম দেখে কুমারের যেমন মনে হয়েছিল শ্মশানের চিতার আগুনের ভেতর থেকে একটা মরা যেন দানোয়ে পেয়ে জ্যান্ত পৃথিবীর দিকে মিটমিট করে তাকিয়ে আছে, তেমনি পটলবাবুর বাড়িটাকেও দেখে কুমারের মনে হলো এ যেন কার বিজন সমাধি ভবন। চারিধারে ঝোপঝাড়, ঘন বাঁশঝাড়, পোড়ো জমি, এক কোণে একটা পচা ডোবা, মাঝখানে একটা পানা ধরা পুকুর। একসময় তার সব দিকেই বাঁধানো ঘাট ছিল, এখন তার একটাও টিকে নেই। সেই পুকুরেরই পূর্ব দিকে পটলবাবুর জীর্ণ পুরনো ও প্রকাণ্ড বাড়িখানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যেন ভাবছে এবারে কবে সে একেবারে হুড়মুড় করে ভেঙে পড়বে। এই বাড়িকে কেবল বাড়ি বললেই ঠিক বলা হবে না, একে অট্টালিকা বলাই উচিত। 7 মহলা অট্টালিকা, কিন্তু তার এদিক থেকে ওদিক পর্যন্ত চোখ চালিয়ে খালি দেখা যায় নোনা ধরা ক্ষয়ে যাওয়া বালি খসা ইঁটগুলো যেন ছাল ওঠা ঘায়ের মতন লাল হয়ে আছে। অজগর সাপের মতো শিকড় দিয়ে দেওয়ালকে জড়িয়ে বড় বড় সব গাছ হাওয়ার ছোঁয়ায় শিউরে আর্তনাদ করে উঠছে। এক একটা গাছ এত বড় যে তার ডাল বেয়ে 8-10 জন মানুষ উঠলেও তারা নুইয়ে পড়বে না। কুমার সবিস্ময়ে বলে উঠল, বাবা, এ তো বাড়ি নয়, এ তো এক মস্ত শহর। পটলবাবুর পূর্বপুরুষেরা বেশ ধনী ছিলেন বটে। জানি না, তবে এইটুকু জানি যে এ বাড়ি পটলবাবুর পূর্বপুরুষের নয়। পটলবাবু এ গায়ে এসে বাসা বেঁধেছেন মোটে 3 বছর। এই পুরা বাড়ি আর জমি তিনি জলের দরে কিনে নিয়েছেন। বাড়িখানাকে কিনে এমন অবস্থা করে রেখেছেন কেন? এত বড় বাড়ি মেরামত করতে গেলে কত হাজার টাকার দরকার তা কি বুঝতে পারছেন না? বাড়িখানার একটা মহলই পটলবাবুর জন্য যথেষ্ট। সেই অংশটুকুই মেরামত করে নিয়ে পটলবাবু সেখানেই থাকেন। কিন্তু এ বাড়ি আগেকার ছিল, আপনি জানেন? সে খোঁজও আমি নিয়েছি। বাংলাদেশের অনেক বড় বড় জমিদারের পূর্বপুরুষ ডাকাত ছিলেন। প্রায় 300 বছর আগে এমনি এক ডাকাত জমিদার এ বাড়ি তৈরি করেছিলেন। সেরকম সেকেলে বাড়ির ভেতর থেকে অনেক রহস্য থাকে। আমরা খোঁজ নিলে আজও তার কিছু কিছু সন্ধান পেতে পারি। বাড়ির সদর দরজা এমন মস্ত যে তার ভেতরে অনায়াসেই হাতি ঢুকতে পারে। এতকাল পরেও দরজায় লোহার কিল মারা পুরু পাল্লা দুখানা একটুও জীর্ণ হয়ে পড়েনি। মোহনলালের সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ঢুকে কুমার বলল, যে পটলবাবু কোন অংশে থাকেন তা আপনি জানেন? জানি, কিন্তু তার আগে বাড়ির অন্য মহলগুলো একবার বেরিয়ে এলে কি আপনার কষ্ট হবে? কুমার পরম উৎসাহিত হয়ে বলল, আরে না, কি যে বলেন, এতে আবার কষ্ট কিসে? আমিও সেই কথা ভাবছিলাম, কিন্তু পটলবাবুকে তো আগে এই বিষয়ে জানানো দরকার। হ্যাঁ, কোনো দরকার নেই। পটলবাবুর মহল একেবারে আলাদা, তার দরজাও অন্যদিকে। এই মহলগুলোয় জনপ্রাণী বাস করে না, ওগুলো এমনি খোলাই পড়ে থাকে। এর মধ্যে যে কেউ ঢুকতে পারে, কত শিয়াল কুকুর আর সাপ খোঁপছে এর ভেতরে বাসা বেঁধে আসে, তা কে বলতে পারে? একে একে তারা 3-4টে মহল পার হলো। বাড়ির ভেতরের অবস্থাও তথৈবচ। বড় বড় উঠান, দালান, চক মিলানো ঘর, কারুকাজ করা খিলান, কার্নিশ, থাম ও দরজা, কিন্তু বহুকালের অযত্নে কোথাও আর কোনো শ্রী নেই। ঘরে ঘরে বাদুর দুলছে, চামচিকে উড়ছে, কোলা ব্যাং লাফাচ্ছে, পথ দিয়ে চলতে গেলে জংলা গাছপালা হাঁটু পর্যন্ত ঢেকে দেয়। ঘুমন্ত সাপ জেগে উঠে রাগে ফোঁস করে ওঠে। তফাতে তফাতে পলাতক জানোয়ারদের দ্রুত পদশব্দ শোনা যায়। মাঝে মাঝে সব অলি গলি সুঁড়িপথ, তাদের ভেতরে কোষ্ঠী পাথরের মতো জমাট বাঁধা ঘুটঘুটে অন্ধকার। কুমারের বারবার মনে হতে লাগলো
সেই সব অন্ধকারের মধ্যে থেকে যেন ভীষণ সব চোখের আগুন জ্বলে জ্বলে উঠছে। সেই হিংসুক ক্ষুধিত দৃষ্টিগুলো যেন মানুষের রক্ত পান করবার জন্য দিবারাত্র সেখানে জাগ্রত হয়ে আছে। আর সে কি স্তব্ধতা! সেই স্তব্ধতাকে যেন হাত বাড়িয়ে স্পর্শ করা যায়। হঠাৎ কুমার বলে উঠল, মোহনবাবু দেখুন, মাটির দিকে চেয়ে দেখুন। মাটির দিকে তাকিয়েই একটা লাফ মেরে মোহনলাল বলে উঠল, হ্যাঁ, আমি কি চোখের মাথা খেয়েছি যে এটা দেখতে না পেয়ে বোকার মতো এগিয়ে চলেছি? ভাগ্যিস আপনি দেখতে পেলেন। বলেই সে আগ্রহ ভরে মাটির ওপর হেঁট হয়ে পড়ল। মাটির ওপর দিয়ে বরাবর এগিয়ে চলেছে বাঘের বড় বড় থাবার চিহ্ন। সেই পায়ের দাগ ধরে অগ্রসর হয়ে মোহনলাল আর কুমার গিয়ে দাঁড়ালো একটা সুঁড়ি পথের সামনে। সেখানে আবার নতুন ও পুরনো অসংখ্য পায়ের দাগ। দেখলেই বেশ বোঝা যায় বাঘ মহাশয় সেখানে প্রায়ই বেড়াতে আসতেন। মোহনলাল বলল, পটলবাবুর এই রাজপ্রাসাদে যে বেশি বাঘের আনাগোনা, গাঁয়ের তো কেউ সে কোনো খবর দেয়নি। চিড়িয়াখানার বাঘের ঘরে যেরকম দুর্গন্ধ হয়, সুঁড়ি পথের গাঢ় অন্ধকারের ভেতর থেকে ঠিক সেই রকম একটা বিশ্রী বোটকা গন্ধ বাইরে বেরিয়ে এলো। মোহনলাল একবার সেই ভয়াবহ সুঁড়ি পথের ভেতর দিকে দৃষ্টিপাত করল। তারপর ফিরে কুমারের দিকে তাকিয়ে বলল, কুমারবাবু, এর ভেতরে ঢোকবার সাহস আপনার আছে? কুমার তাচ্ছিল্যের হাসি হেসে বলল, পরীক্ষা করে দেখতে পারেন। তাহলে আমার সঙ্গে আসুন। এই বলে মোহনলাল বিনা দ্বিধায় সেই অন্ধকারে অদৃশ্য বিপদ ও রহস্যে পূর্ণ সুঁড়িপথের ভেতর প্রবেশ করলেন এবং তার সঙ্গে সঙ্গে কুমারও অটল পদে নির্ভীক প্রাণে এগিয়ে গেল সেই দিকে। মোহনলাল যে একজন বিশেষ বুদ্ধিমান ও রহস্যময় ব্যক্তি, আজকে তার সঙ্গে ভালো করে কথা বলে কুমার সেটা ভালো করেই বুঝতে পারল। তার উপরে তার বুকের পাটা দেখে সে আরও বেশি অবাক হয়ে গেল। কুমার আর একজন মাত্র লোককেই জানে যে এরকম মরিয়ার মতো এমনই মৃত্যু ভয় ভরা অজানা বিপদের মধ্যে ঝাঁপ দিতে ভালোবাসে। সে হচ্ছে তার বন্ধু বিমল। ছেলেবেলা থেকেই বিপদের পাঠশালায় সে মানুষ। কিন্তু মোহনলাল কেন যে যেচে এই মৃত্যু খেলায় যোগ দিয়েছে, কুমার সেটা কিছুতেই আন্দাজ করতে পারছে না। সেও কি তাদেরই মতো শখ করে নিরাপদ বিছানার আরাম ছেড়ে চারিদিকে বিপদকে খুঁজে বেড়ায়? না নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্যই অমাবস্যার রাতের এই ভীষণ গুপ্ত কথাটা সে জানতে চায়? কিন্তু এখন এসব কথা ভাববার সময় নয়। কি ভয়ানক সুঁড়ি পথে! কয়েক পা এগিয়েই কুমার দেখল গলির মুখ দিয়ে বাইরের একটুখানি যে আলোর আভা আসছিল তাও অদৃশ্য হয়ে গেছে। এখন খালি অন্ধকার আর অন্ধকার। সেই নিবিড় অন্ধকারের প্রাচীর ঠেলে কোনো মানুষের চোখই কোনো দিকে অগ্রসর হতে পারে না। সুঁড়িপথের দুদিকের এবড়ো খেবড়ো দেওয়াল এত বেশি স্যাঁতস্যাঁতে যে হাত দিতেই কুমারের হাত ভিজে গেল। আর সেই জানুয়ারি বোটকা গন্ধ। নাকে খুব কষে কাপড় চাপা দিয়েও কুমারের মনে হতে লাগলো তার পেট থেকে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত আজ বোধহয় উঠে আসবে। মোহনলালের হাতে সেই অন্ধকারকে বিদীর্ণ করে হঠাৎ একটা ছোট ইলেকট্রিক লণ্ঠনের উজ্জ্বল আলো জ্বলে উঠল। কুমার বুঝল মোহনলাল রীতিমতো প্রস্তুত হয়েই এসেছে। মোহনলাল বলল, কুমারবাবু, আপনার কাছে কোনো অস্ত্র টস্ত্র আছে? না। আপনি দেখছি আমার চেয়েও সাহসী। নিরস্ত্র হয়ে এই ভীষণ স্থানে ঢুকতে ভয় পেলেন না? আপনিও তো এখানে ঢুকেছেন, আপনি তো বড় কম সাহসী নন। কিন্তু আমার কাছে রিভলভার আছে। এই বলে মোহনলাল ফস করে হাতের আলোটা নিভিয়ে ফেলল। ওকে, আলো নেবালেন কেন? একবার খালি দেখে নিলুম পথটা কিরকম। অজানা পথ না হলে এখানে আলো জ্বালাতুম না। শত্রুর দৃষ্টির আকর্ষণ করে কি লাভ? শত্রু? হ্যাঁ, এই পথের মাটির ওপর আলো ফেলে এই মাত্র দেখলুম যে এখানে খালি বাঘের পায়ের দাগই নেই, মানুষের পায়ের দাগও রয়েছে। একসঙ্গে বাঘের আর মানুষের পায়ের দাগ? হ্যাঁ, কি বলছেন? চুপ, আর কথা নয়। হয়তো কেউ আমাদের কথা কান পেতে শুনছে। অত্যন্ত সতর্কভাবে পা টিপে টিপে দুজন এগোতে লাগল। অন্ধকার যেন হাজার হাত বাড়িয়ে ক্রমেই বেশি করে তাদের চেপে ধরছে।
বদ্ধ বাতাস দুর্গন্ধে যেন ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে, কিন্তু কি একটা প্রচণ্ড আতঙ্ক যেন তাদের সর্বাঙ্গ আচ্ছন্ন করে দেবার জন্য চেষ্টা করছে। কুমারের মনে হলো সে যেন পৃথিবী ছেড়ে কোনো এক ভৌতিক জগতের ভেতরে প্রবেশ করেছে। এ পথ যেন জমালয়ের পথ, প্রেতাত্মা ছাড়া আর কেউ যেন এ পথে কোনো দিন পথিক হয়নি। আচমকা মাথার ওপর দিয়ে বদ্ধ বাতাসের মধ্যে ঠান্ডা হাওয়ার চঞ্চল তরঙ্গ তুলে ঝটপট করে কারা সব যেন চলে গেল। সমাধির নিস্তব্ধতার মধ্যে হঠাৎ সেই শব্দ শুনে কুমারের বুকের কাছটা ধরফরিয়ে উঠল। কিন্তু তারপরেই সে বুঝল এই মৃত জগতে জীবন্তের সাড়া পেয়ে বাদুড়ের দল উড়ে পালাচ্ছে। আর কিছু দূর এগিয়েই মোহনলাল চুপি চুপি বলল, এখানে একটা দরজা আছে বোধহয়। এতক্ষণ তোমরা শুনছিলে অমাবস্যার রাত অবলম্বনে রচিত আঁধার রাতের অভিযান উপন্যাসের প্রথম পর্ব। রচনা হেমেন্দ্র কুমার রায়। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। কুমারের চরিত্রে ছিল আর্য, বিমল তথা মোহনলালের চরিত্রে ছিল সৌরভ। অন্যান্য চরিত্রে আমাদের সাথে ছিল সৌম্যদীপ, নীল, প্রভাকর এবং ঋদ্ধি। এই গল্পের শব্দ সংযোজনে ছিল সুদেশনা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে শুভমজিৎ। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোন কমপ্লিট করতে চলেছি এবং তারপর তোমাদের জন্য থাকছে একাধিক সুখবর। আর সেই সুখবরগুলো সবার আগে জানতে আমাদের কমিউনিটি ট্যাব আর আমাদের ফেসবুক পেজে নজর রেখো। ফেসবুক পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই গল্পের ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।